সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দয়ে ভালো আছি। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ হইতে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এখন তোমাদের যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে এই আজকের ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1, নবম ও দশম শ্রেণী ভোকেশনাল। এর আমরা চতুর্থ অধ্যায়ের একটা অংশ বিশেষ, মানে চতুর্থ অধ্যায়টা আমরা পুরোটা দুইটা অংশে ভাগ করছি। তার প্রথম অংশের ক্লাসটা আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। চলো তাহলে আমরা এখন দেখি আমাদের চতুর্থ অধ্যায়ে কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে যেটারে আমরা ওএস বলি বা উইন্ডোজ বলি, সেটা হলো অপারেটিং সিস্টেম। এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানবো, সে বিষয়গুলো হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের মৌলিক ধারণা সম্পর্কে জানবো, অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কী, অপারেটিং সিস্টেমের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, অপারেটিং সিস্টেমের শ্রেণী বিন্যাস এবং অপারেটিং সিস্টেমের পরিচিতি সম্পর্কে। এই দুটো অধ্যায় জিনিস আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। এখন আমরা প্রথমে জানি যে অপারেটিং সিস্টেম বা ওএসটা কী, ওএসটার কাজ কী আমরা প্রথমে জানি। অপারেটিং সিস্টেম মূলত একটি সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারটা দ্বারা কী করতেছে, এটা কম্পিউটারের বিভিন্ন অংশ, আমাদের যে পেরিফেরাল ডিভাইসগুলো আছে, যে পেরিফেরাল যে অংশগুলো আছে, এগুলোকে সংযুক্ত করবে কিসের মাধ্যমে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এগুলো পরিচালনা করবে। কি কি কাজ করবে অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম কাজ করবে হলো শিডিউলিং করবে, ডিবাগিং করবে, আইও কন্ট্রোলিং করবে, কম্পাইলার করবে, মেমোরির ব্যবস্থাপনা সামনেরটা যান, মেমোরির ব্যবস্থাপনা। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো, এখানে আমরা কী জিনিসগুলো আলোচনা করবো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো পরিচালনা করবো। কী কী সফটওয়্যার থাকবে? শিডিউলিংটা হচ্ছে কি, আমরা একসাথে আমাদের কম্পিউটারে যখন 5টা 7টা 10টা কাজ করব বা 10টা ইনস্ট্রাকশন দেবো, আমি একটা মাল্টিমিডিয়ার মাধ্যমে মনে করে যে একটা অডিও গান শুনতেছি, একটা গ্রাফিক্সের ডিজাইন করতেছি, পাশাপাশি মনে করে যে আমি কিছু আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ইমেজ অনলাইনতে ডাউনলোড দিয়ে রাখছি, কোন কাজটা কোনটার পরে করবে, এটাই হচ্ছে শিডিউলিংয়ের কাজ। এই জিনিসটা মূলত অপারেটিং সিস্টেমের মাধ্যমে করে। এরপরে ডিবাগিংটা মূলত এটা হচ্ছে আমরা যখন কোনো প্রোগ্রাম করব, আমরা যখন কোনো প্রোগ্রাম লিখব, যেমন মনে করো প্রোগ্রামিং সি আছে, C++ আছে, জাভা আছে, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটারে। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা যখন প্রোগ্রাম লিখবো, এর ভিতরে কতগুলো আছে, ভুল আছে, এগুলো ডিবাগিং করবে। এই ডিবাগিংটাই হচ্ছে এটার কাজ। এরপরে হলো আইও কন্ট্রোলিং। আইও হচ্ছে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে, যেমন মাউস, প্রিন্টার, এরপরে হচ্ছে পেন ড্রাইভ, এরপরে হচ্ছে তো আমাদের স্ক্যানার, জয়স্টিক, এরকম যে সমস্ত ইনপুট আউটপুট ডিভাইস আছে, সকল ডিভাইসের এটা করবে, মনে করো যে একটার সাথে আর একটা কীভাবে কাজ করবে সেটার কন্ট্রোলিং করবে, নিয়ন্ত্রণ করবে আমাদের এই অপারেটিং সিস্টেম, মানে যেটা আমরা ওএস বলি, সেটা নিয়ন্ত্রণ করবে এটার মাধ্যমে। এরপরে মেমোরি ব্যবস্থাপনা, আমার মেমোরিতে কতটুকু জায়গা আছে, কোথায় কোন জিনিসটা রাখতেছে। আমরা যে হার্ড ডিস্কের মধ্যে যে পার্টিশনগুলো করি, আমাদের যে হার্ড ডিস্ক, কম্পিউটারের যে মেমোরি আছে, আমাদের মোবাইলের যে মনে করো মেমোরি কার্ড আছে, এই জিনিসগুলোর ভিতরে কোনটার ভিতরে কতটুকু জায়গা লাগবে, কতটুকু স্পেস আছে। এখন মনে করো যে আমরা একটা পিকচার, একটা ডাউনলোড ফাইল আছে, PDF ফাইল আছে, আমরা যখন কী করি, একটা মোবাইল থেকে অন্য একটা মোবাইলে পার করতে যাই, তখন কি হয়, এটা কতটুকু স্পেস খালি আছে আর এই ফাইলটার সাইজ কত, দেখা যাচ্ছে যে এটা কন্ট্রোলিং করবে এই মেমোরিতে, এটা কন্ট্রোলিং করবে। এখন আমার মেমোরিতে জায়গা খালি আছে মনে করো যে 1.5 GB, কিন্তু আমি যে ফাইলটা ট্রান্সফার করবো অন্য জায়গার থেকে আমার এই মেমোরিতে আনবো, আমার এই আনবো, সেটাতে ক্যাপাসিটি খালি আছে মাত্র 1.2 GB। তখন কি হচ্ছে, এইটার থেকে ওইটার লোকেশনটা ক্যাপাসিটিটা বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার কারণে ওই ফাইলটা কিন্তু এখানে আসবে না। এটা আসবে না আমরা কখন বুঝতে পারছি, আমাদের ওএস যখন সচল আছে তখনই আমাদের ওএসটা আগেই আমাদেরকে ইনফরমেশান দিয়ে দিচ্ছে যে না, এইটা ওখানে ধরা সম্ভব না, এখানে যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিতে এই মেমোরিটা পুরোটা আসবে না। এই জন্য সে আগেই আমাদেরকে দিয়ে দিতেছে, ডিক্লারেশন দিয়ে দিতেছে এটা এর মধ্যে আসবে না ইত্যাদি। এরকম আরও বিশেষ কাজ আছে যেটা মনে করে যে আমাদের এই ওএসের মাধ্যমে সম্পূর্ণ করা হবে।
এখন হচ্ছে সেই ওএস বা অপারেটিং সিস্টেমের ইতিহাস, অপারেটিং সিস্টেমটা কবে কোথায় প্রথম কীভাবে চালু হয়েছে সেই জিনিসগুলো আমাদের এই পরবর্তী টপিক। দেখো, প্রাথমিক অবস্থায় অপারেটিং সিস্টেমটি চালু করা হয়েছিল 1951 সালে। 1951 সালে কে চালু করছিল? মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম একটা কম্পিউটার, যে কম্পিউটার প্রথম তৈরি করা হয়েছিল, ওই কম্পিউটারটা পরিচালনা করার জন্য, ওই কম্পিউটারটা চালু করার জন্য প্রথম 1991 সালে মনে করো যে অপারেটিং সিস্টেমটা চালু করা হয়েছিল 1991। এর পরবর্তীতে IBM, মানে যে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন যেটা বলতেছি আমরা, সেটা এর পরবর্তীতে মনে করো 1971 সালে অপারেটিং সিস্টেমটি তাদের কম্পিউটার চালু করার পরিচালনা করার জন্য ওএসটা ব্যবহার করেছিল। তাহলে প্রথম আমাদের অপারেটিং সিস্টেমটা চালু করা হয়েছিল 1951 সালে। কোন কম্পিউটারের জন্য? মেইন ফ্রেম কম্পিউটারের জন্য। এর পরবর্তীতে IBM কী করলো? তাদের কম্পিউটার পরিচালনা করার জন্য আর একটা কম্পিউটার চালু করলো, ওএস চালু করলো কত সালে? 1971 সালে। আমরা এখন যে অপারেটিং সিস্টেমগুলো দেখতেছি, পূর্ববর্তী অপারেটিং সিস্টেম বা প্রথম যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটা কিন্তু এরকম ছিল না। এটা পর্যায়ক্রমে ধাপের পর ধাপ আপডেট হয়েছে এবং সফটওয়্যারগুলো আপডেট হয়েছে। প্রথম আমরা যে অপারেটিং সিস্টেমগুলো চালু ছিল, প্রথম যে অপারেটিং সিস্টেম ছিল সেটা ছিল MS-DOS, মানে মাইক্রোসফট ডস। এই অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো কিছু আমরা এখন যেরকম গ্রাফিক্যাল বা মনে করে যে আমরা ক্লিক করলে কাজ করে এরকম না, তখন প্রত্যেকটা কাজ করার জন্য, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হতো? কমান্ডস লিখতে হতো, প্রোগ্রাম লিখতে হতো। আমরা একটা ফোল্ডার বানাবো, এর জন্য লিখতে হতো, ডস মোডে গিয়ে লিখতে হতো যে একটা প্রোগ্রাম আমরা কীভাবে প্রোগ্রামটা লিখবো, লিখলে পরে কী হবে, এগুলো আমাদের লিখতে হতো। এরপরে আর একটা জিনিস, এরপরে যে অপারেটিং সিস্টেমটা আসছিলো সেটা ছিল PC-DOS। এরপরে মাইক্রোসফট উইন্ডোজ 98, 2000, মাইক্রোসফট উইন্ডোজ XP, এরপরে উইন্ডোজ 7, এরপরে উইন্ডোজ 10, 13, 16 ইত্যাদি বিভিন্ন রকমের উইন্ডোজ আসছে বাজারে, সবগুলো মাইক্রোসফট কোম্পানি। এরপরে আরও উইন্ডোজ আছে যেগুলো মনে করে অপারেটিং সিস্টেম লিনাক্স, ইউনিক্স, ম্যাক্স OS, উইন্ডোজ NT, MS উইন্ডোজ ভিস্তা, বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেম এখনও অনেক প্রকার অপারেটিং সিস্টেম আছে যেগুলো এরকম। কারণ অপারেটিং সিস্টেম বা ওএস, অপারেটিং সিস্টেমের গুরুত্ব বা ওএস, যেটা আমরা সংক্ষেপে বলতেছি ওএসের গুরুত্ব কী কী? দেখো, ওএস হচ্ছে কম্পিউটারে প্রাণ সঞ্চালন করে। যেমন একটা মেশিন যখন সৃষ্টি করা হয়, এর ভিতরে পুরোটাই মনে করো যে মেকানিক্যাল পার্ট, এটার কোনো প্রাণ থাকে না, এর ভিতরে কোনো শক্তি থাকে না। আমাদের অপারেটিং সিস্টেমটা কী করতেছে? এইটার মধ্যে প্রাণ সঞ্চার করে দিচ্ছে। এটা কী করতেছে? এটা কম্পিউটার ও ইউজারের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে। কম্পিউটার এবং ইউজার, কম্পিউটার ব্যবহারকারী এবং আমাদের যে মেশিনটা আছে, এর ভিতরে সেতু বন্ধন সৃষ্টি করে দিতে। একটা সেতুর কাজ কি? এইবারে কিছু মনে করো যে এইবারে আমরা ধরে নেই, এইবারে কিছু লোক আছে, এইবারে কিছু লোক আছে, এরা কি করবে? একে অপরের সাথে সাক্ষাৎ করবে, দেখাশোনা করবে, যোগাযোগ করবে, তাতে কী হবে? কাজ করতে হবে। কীভাবে করবে? সেই কাজটাই আমাদের করতে থাকে এই অপারেটিং সিস্টেম বা ওএস, যোগাযোগ স্থাপন করতেছে। এটাই হলো অপারেটিং সিস্টেমের মূল কাজ বা গুরুত্ব। ওএস ছাড়া মনে করো অপারেটিং সিস্টেম ছাড়া আমাদের কম্পিউটার বা আমাদের আমরা যে ডিভাইসটাই বলি, আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের কথা চিন্তা করি, এর ভিতরে যখন আমাদের অপারেটিং সিস্টেম না থাকবে, ওএস যখন না থাকবে, তখন এটা একটা ধাতুর বস্তু মাত্র, এছাড়া এটা আর কোনো কাজ নেই। আর যখন এটা ওএস দেবো, অপারেটিং সিস্টেম দেবো, তখন এটা মনে করো যার ভিতরে প্রাণ সঞ্চার হবে, এটা কাজ করতে পারবে। ওএসের গুরুত্বটা যদি আমরা এখন চিন্তা করি, ওএসটা কীভাবে গুরুত্ব হয় আমরা এই চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। একদম ওএসের কাজ হচ্ছে, দেখো, প্রথমে আমরা আমাদের এই যে অপারেটিং সিস্টেমটা কী করতে হবে? হার্ডওয়্যার, যে পেরিফেরাল ডিভাইসগুলো আছে, এইটাকে সম্পৃক্ত করতে হচ্ছে কার সাথে? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ওই যে আমরা আগে যে প্রোগ্রামগুলোর কথা বলে আসছি, যে মনে করো যে কন্ট্রোলিং, শিডিউলিং, ডিভাগিং, এরপরে মনে করো যে ইউজারের যে প্রোগ্রাম আছে, আমরা সিকিউরিটির জন্য প্রোগ্রাম আছে, এরপরে ইন্টারফেস আছে, সবগুলোই এগুলো কি করবে? এই অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কানেক্ট করে দেবে, সংযোগ করে দেবে। এরপরে একজন ইউজার সেগুলো ইউজ করতে পারবে। এরপরের যে অংশটা আছে আমরা এখানে দেখি ওয়েজের কাজ, যে জিনিসগুলো আমি বললাম ওয়েজের কাজ, ওয়েজ কী কী কাজ করে সেগুলো আমরা নিচের এই চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দেখো, ইউজার ইন্টারফেস,
অপারেটিং সিস্টেম কী করতেছে, একজন ইউজারের ইন্টারফেস, একজন ইউজারকে কী কী জিনিস ফেস করতে হয়, কী কী জিনিসটা কাজ করতে হয়, সেই জিনিসগুলোই এখানে দেখাচ্ছে। একজন ইউজারের কী কী দরকার, ইউজার ইন্টারফেস কী হচ্ছে, রিসোর্স ম্যানেজমেন্ট। এখন রিসোর্স বলতে আমরা কী কী বুঝতে পারছি, আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে এইগুলাই রিসোর্স, যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে এইগুলাই রিসোর্স। এগুলো কী করতেছে, ম্যানেজমেন্ট করতেছে। আগে যেটা বলছি সংজ্ঞার ভিতরে সেগুলো রিসোর্স ম্যানেজমেন্ট। এরপরে কী করতেছে, টাস্ক ম্যানেজমেন্ট। টাস্ক যে আমি বললাম যে প্রথমে যেটা, যে একটা কম্পিউটারে মাল্টি ফাংশন যে কাজগুলো আমরা করি, মনে করো যে আমরা একটা চিত্র অঙ্কন করতেছি, পাশাপাশি একটা অডিও গান শুনতেছি, এরপরে কী করতেছি, আমরা নেট থেকে আমাদের প্রয়োজন ডকুমেন্টস কিছু ডাউনলোড দিছি, সেগুলো ম্যানেজমেন্ট করতেছে। তারপর হলো ফাইল ম্যানেজমেন্ট করতেছে। অপারেটিং সিস্টেমটা কী করতেছে, ফাইল ম্যানেজমেন্ট করতেছে। কিসের উপর ভিত্তি করে, ইউজার যে ইন্টারফেস আছে, ইউজারের চাহিদা আছে, তার উপর ভিত্তি করে সেই ফাইল ম্যানেজমেন্ট করতেছে। কোন ফাইলটা কোথায় রাখা যাবে, কোন স্ট্যাকে, কোন সেক্টরে, কতটুকু জায়গা খালি আছে তার উপরে। এরপরে কী করতেছে, সিকিউরিটি প্রদান করতেছে অপারেটিং সিস্টেম। এখন আমি একজন ইউজার, আমার কিছু গোপনীয় জিনিস আছে, তথ্য জিনিস, এই সিকিউরিটির দরকার আছে, সেই জিনিসটা কে করতেছে, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে আমরা সিকিউরিটি ম্যানেজমেন্ট করছি। এরপরে কী আছে, ইউটিলিটিস। আরও যে বিভিন্ন যে সফটওয়্যার আছে, বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে ইউজারের চাহিদা অনুসারে, সেগুলোও ম্যানেজমেন্ট করতেছে এই অপারেটিং সিস্টেম। আমরা প্রথমে যদি ইন্টারফেসের কথা চিন্তা করি, ইউজার ইন্টারফেসটা কী, ইউজার ইন্টারফেসটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। ইউজার ইন্টারফেসটা অপারেটিং সিস্টেমের একটি অংশ। এটা অপারেটিং সিস্টেম জাস্ট একটা অংশ, যা ব্যবহারকারীর সাথে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ। মানে আমাদের যে ছোটো ছোটো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে এইগুলোর সাথে মনে করো যে সংযোগ সাধনা করে, পরিচালনা করে, নির্দেশ, মানে আমরা কোন কাজ করার জন্য একটা নির্দেশ করতেছি সেটা সে সহায়তা করতেছে। এবং এটা 3 ধরনের ইউজার ইন্টারফেস দেখা যায়। 3 ধরনের ইন্টারফেসগুলো কী কী, এটা হলো কমান্ড চালিত মেনু, এরপরে চলতি এবং গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। এরপরে আমরা দেখবো যাতে ফাইল এরপর এটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্টটা কি, দেখো আমাদের যে অপারেটিং সিস্টেম কম্পিউটার সহজ ও ব্যবহার উপযোগী করে তোলে এবং বিভিন্ন কম্পিউটার রিসোর্স, মানে আইও ডিভাইস, এরপরে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এরপরে ডিভাইস কন্ট্রোলিং এবং সুপারভিশন, এছাড়াও মেমোরি ইন্টারফেস, এই সবগুলোই রিসোর্স ম্যানেজমেন্টের থেকে পরিচালনা করা হয়। যে জিনিসগুলো আমি তোমাদের সাথে আগেই বলছি, রিসোর্স ম্যানেজমেন্টের কাজগুলো, মেমোরি যেমন কোথায় কোনটা আছে সেটা কীভাবে নির্ধারণ করবে সেটা দেখানো করে। এরপর কি, সিকিউরিটি কি, আমাদের অপারেটিং সিস্টেম কী করতেছে, কম্পিউটারের সিকিউরিটি, মানে অনাকাঙ্ক্ষিত কেউ, মানে অনাকাঙ্ক্ষিত ইউজার, আমার কম্পিউটার আমি রেখে গেছি, আমার অপরিচিত কেউ বা আমার ডকুমেন্টসের ক্ষতি করবে, এরকম কেউ যেন এটা ব্যবহার করতে না পারে, এর জন্যই অনাকাঙ্ক্ষিত ইউজার যেন এটা ইউজ করতে না পারে, এর জন্য এটা সিকিউরিটির দরকার আছে। আমরা কি করি, আমাদের পার্সোনাল ফোনগুলো কি করি, এক একজন এক একভাবে লক করে রাখি। কেউ সোয়াইপ দিয়ে রাখতেছি, কেউ সিকিউরিটি কোড দিয়ে রাখতেছি, কেউ ফিঙ্গার দিয়ে রাখতেছি। এগুলো কে খাদ্য পরিচালনা হচ্ছে বা কীভাবে হচ্ছে, সবগুলোই আমাদের অপারেটিং সিস্টেমের মাধ্যম থেকে সিকিউরিটিগুলো আমরা প্রদান করতেছি। এরপর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। হচ্ছে অপারেটিং সিস্টেম টাস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম ব্যবহারকারী নির্দেশ গ্রহণ করে। টাস্ক ম্যানেজমেন্টটা কী হচ্ছে, আমি একজন ইউজার, আমি একজন প্রোগ্রামার, আমার কাছ থেকে সেই নির্দেশটা গ্রহণ করতেছে। এরপরে এটা কী করতেছে, বিশ্লেষণ করতেছে এবং ব্যাচ প্রসেসিং করে। এতে সিপিইউ এর টাইম ক্লক বিভিন্ন টাস্কের মাধ্যমে বন্টন করে, ইন্টারপট কানেক্ট করে এবং সঠিকভাবে কাজ করে। এখন একসাথে আমরা 5-7টা কাজ দিচ্ছি কম্পিউটারকে, সেটা টাইমটা কোনটার জন্য কতটুকু টাইম নিবে, এরপরে কোনটা কাজ করবে, সেটাই টাস্ক ম্যানেজমেন্টের কাজ। এরপর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট, যেমন ফাইল তৈরি করা, ডিলিট করা, মুভ করা, কপি করা, পেস্ট করা, সংরক্ষণ করা, সম্পূর্ণ কাজটাই হচ্ছে এই ফাইল ম্যানেজমেন্টের থেকে করে। আমি একটা ফোল্ডার তৈরি করব, তার ভিতরে কিছু লিখবো, সেটা মুভ করব, কপি করব, কোথায় রাখবো, সম্পূর্ণটাই ফাইল ম্যানেজমেন্টের কাজ। এরপরে হলো ইউটিলিটিস। আমাদের অন্য যে আদার যে প্রোগ্রামগুলো আছে বা অ্যাপ্লিকেশানগুলো আছে, এগুলো হলো ইউটিলিটিস।
বিভিন্ন ধরনের সুবিধা, ফাইল ডিফ্র্যাগমেন্টেশন করা, কম্পোজ করা, রিকভারি করা, ভাইরাস থাকে সেগুলো অ্যান্টিভাইরাস করা, সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এই যে ইউটিলিটিসের কাজ। তে আমাদের প্রথম অংশে চতুর্থ ক্লাসের প্রথম অংশে এতটুকুই ছিল। আমরা এখন মনে করো যে প্রথম ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। Everybody student, welcome to online class. I am Uttam Kumar Bosak, English teacher, Bhadraghat, Shamsul Mohsin High School. Dear student, hope that you are well in the house. I am well also by the grace of God. Dear student, last class I have discussed the article indifferent articles, use of indifferent articles. Okay, dear student, today's topic is definite articles. Open your khata and write down on it. Today's topic is definite articles. DEFINIT ARTICLES or the. Okay, today's topic is definite articles. What is the definite articles? যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। আন্ডারস্ট্যান্ড? যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। আমি তোমাদের উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে কিছু বুঝিয়ে দিতে চাচ্ছি। তোমরা খাতাতে লিখবে, দ্য ন্যাশনাল, নাম্বার এ, দ্য ন্যাশনাল, NATIONAL, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, MEMORIAL, মেমোরিয়াল ইজ situated, situated at Savar. Number B, the sun rises. The sun rises, RISE, rises in the east. East. Number C, now দুটাই। Dear student, the National Memorial is situated at Savar. আমাদের জাতীয় স্মৃতিসৌধটা সাভারে অবস্থিত। সাভার একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এখানে, যার জন্য এখানে দি ব্যবহৃত হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পুরা নির্দিষ্ট করে বলা হয়েছে, যার জন্য এখানে দি ব্যবহৃত হয়েছে, আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হয়েছে। এবারে আমরা সাম ইম্পর্টেন্স definite articles, rules of definite articles. Dear student, some important rules of definite articles. তোমরা খাতাতে লিখবে,
প্রথম নিয়মটা আমি লিখে দিচ্ছি, দেখো। রুল নাম্বার 1, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে। ওকে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে। তোমরা নাম্বার পড়েছো, নাম্বার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। নিশ্চয়ই এ বিষয়ে তোমরা অবগত হয়েছো সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে। তাই বলা হচ্ছে এখানে যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। এক্সাম্পল লিখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। যেমন দেখো, দা চিলড্রেন are playing. The children are playing in the garden. The boy is reading.